নেহেরুর আমল থেকে শুরু করে ভারত ছিল প্যালেস্টাইনের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধুদের একজন। ইয়াসের আরাফাত বা অন্যান্য ফিলিস্তিনি নেতারা ছিলেন ভারতের বন্ধু। কিন্তু নরেন্দ্র মোদীর শাসন আমলে আমরা একটা ইউটার্ন দেখতে পাচ্ছি। ভারত ইসরায়েলের প্রতি অনেকটা নরম মনোভাব পোষণ করছে। ইসরায়েলের ব্যবসা বাণিজ্যে তারা যে অস্ত্র বিক্রি করে তার সবথেকে বড় খরিদ্দার কিন্তু ভারত। প্যালেস্তাইনের উপর ইসরায়েলের যে আক্রমণ, এই আক্রমণের প্রায় 60,000 কিংবা তারও বেশি মানুষ মারা গেছে। আজকে সংহতি উৎসব যাদবপুর ইউনিভার্সিটিতে পালন করা হচ্ছে। আমার কলকাতায় তো অনেক ইস্যু আছে, আমার রাজ্যে তো অনেক ইস্যু আছে, তাহলে কেন আমরা বিদেশের কথা বলবো? তো সত্যি কি সেই গ্লোবাল বাঙালি হারিয়ে যাচ্ছে, বা এই সংহতি দিবসে কোথাও গিয়ে কি তাদেরকে একত্রিত করা যাচ্ছে? তো সেই পরবর্তী প্রজন্মটাই যখন বড় হয়েছে, তারা কিন্তু সব কিছুর মধ্যে আছে। তারা কিন্তু বাংলার ঐতিহ্যকে তারা খুঁজে পায়। যখনই দেখা যাচ্ছে একটা প্রতিরোধী রাজনীতি আসছে, চারপাশটা ফাঁকা হয়ে যায়। বর্তমান সরকার ইসরায়েলের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ, কিন্তু তার মানে ভারতের মানুষকে যে ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ হতে হবে সেটার কোনো মানে নেই। প্যালেস্তাইনের উপর ইসরায়েলের যে আক্রমণ, এই আক্রমণের প্রায় 60,000 কিংবা তারও বেশি মানুষ মারা গেছে। আজকে সংহতি উৎসব যাদবপুর ইউনিভার্সিটিতে পালন করা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে সম্পর্ক, যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতা বা এই গোটা ঘটনাকে নিয়ে ভারতের যে অস্পষ্ট স্ট্যান্ড, এটা কতটা এফেক্ট ফেলতে পারে এই আক্রমণের ওপর? এটা খুব দুঃখের এবং খুব দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষর যে তার ঐতিহাসিকভাবে তার যে পররাষ্ট্রনীতি ছিল স্বাধীনতার পর থেকে, সেই পররাষ্ট্রনীতি ছিল প্যালেস্টাইনের পক্ষে, সম্পূর্ণভাবে পক্ষে। নেহেরুর আমল থেকে শুরু করে ভারত ছিল প্যালেস্টাইনের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধুদের একজন। ইয়াসের আরাফাত বা অন্যান্য ফিলিস্তিনি নেতারা ছিলেন ভারতের বন্ধু। কিন্তু নরেন্দ্র মোদীর শাসন আমলে আমরা একটা ইউটার্ন দেখতে পাচ্ছি। ভারত ইসরায়েলের প্রতি অনেকটা নরম মনোভাব পোষণ করছে। এটা অত্যন্ত দুঃখজনক। এবং সম্প্রতি যে ফাইল রিভিলড হয়েছে, সেখানেও নানা রকমের কথা আমরা শুনতে পাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে। এগুলো আমাদেরকে কিন্তু ভারতবাসী হিসেবে খুবই দুঃখিত করছে। এবং এইটাও যেটা খুব জরুরিভাবে বলা দরকার, আমাদের দেশ 200 বছর ব্রিটিশের শাসনাধীন ছিল। কাজে আমরা জানি যে সাম্রাজ্যবাদের আক্রমণ কত ভয়ঙ্কর। আমরা জানি যে উপনিবেশবাদ সেটা কি বিভৎস হতে পারে। আজকে প্যালেস্তাইনের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেই আক্রমণকে সংহতি জানানো হচ্ছে। এবং এই সংহতি জানাতে প্যালেস্তাইন, গাজা, পোল্যান্ড থেকে যারা এখন অবধি মানবিকতায় বিশ্বাস করে, সেই সমস্ত মানুষজন তাদের ভিডিও বার্তা পাঠিয়েছে, লেখালেখি, কবিতা, এই সমস্ত কিছু পাঠিয়েছে। কিন্তু কোথাও গিয়ে আজকের ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যে বন্ধুত্ব, এবং ভারতের এই যে সমস্ত বিষয়টাতে একটা অস্পষ্ট তাদের যে স্ট্যান্ড পয়েন্ট, এটা কতটা এফেক্ট করতে পারে এই আক্রমণে? এই সম্পর্কের এফেক্টটা খুবই সিরিয়াসলি পড়ে এই আক্রমণে। এবং আমরা যদি দেখি যে ইসরায়েলের ব্যবসা বাণিজ্যে তারা যে অস্ত্র বিক্রি করে তার সবথেকে বড় খরিদ্দার কিন্তু ভারত। এবং এই অস্ত্র কিনতে আমরা প্রতি বছর প্রায় 2,000 কোটি টাকা খরচ করি। এটা আমার আপনার ট্যাক্স পেয়ার মানি থেকে যায় এই টাকাটা। আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোন নিয়ে গৌতম আদানি ইসরায়েলের হাইফা বন্দর তিনি কিনেছেন। এবং ইসরায়েলের হারমিজ 300 বলে একটি ড্রোন, সেটা প্যালেস্টাইনে ব্যবহৃত হয় মানুষ খুন করার জন্য। ইসরায়েলের বাইরে সেটা তৈরি হওয়ার কারখানা একমাত্র ভারতে রয়েছে, হায়দ্রাবাদে। ফলে এই সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ। এবং এটা বলা উচিত যে ভারত এবং ইসরায়েলের মধ্যে এই সম্পর্কটার উল্লেখ যখন করছি, এটা খুবই রিসেন্ট একটা জিনিস। ঐতিহাসিকভাবে ভারত সবসময় প্যালেস্টাইনের পক্ষে ছিল। বর্তমান সরকার ইসরায়েলের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ, কিন্তু তার মানে ভারতের মানুষকে যে ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ হতে হবে সেটার কোনো মানে নেই। এবং সেটা কেন তারা হচ্ছেন? তাদের নিজেদের মুনাফার জন্য। ভারতের যারা শাসক রয়েছে তারা মুনাফা বাঁচানোর জন্য, আরও বৃদ্ধির জন্য তারা এই সম্পর্কটাকে মেনটেন করে রেখেছেন। তো এটাই আর কি। এবং এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার যে ছবি তোলা, হাত মেলানো, এবং এই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কার্যত খুনি বলা চলে, এবং তার সঙ্গে এই যে এত ভালো একটা বন্ডিং, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্যালেস্তাইনের যেভাবে আক্রমণ করা হচ্ছে, এবং প্রায় 60,000 মানুষ এখনো পর্যন্ত তাদের মৃত্যু হয়ে গেছে, কিংবা সংখ্যাটা আরও বেশি হতে পারে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে
ইসলামিক মানুষ তাদের ওপর কতটা বা এই সংহতি সত্যিই কি এটার কোনো ভবিষ্যৎ রয়েছে, যে সংহতি জানানো হচ্ছে আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে? আপনি 60,000 মানুষের উল্লেখ করলেন, সেই স্বার্থে আমি একটা বলে রাখি কথা, সেটা হচ্ছে যে এই 60 বা 70,000 এটা অফিসিয়াল ফিগার ছিল, এটা কনজারভেটিভ একটা এস্টিমেট। কিন্তু যেটা নতুন ঘটনা ঘটেছে যে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস নিজেরা এখন স্বীকার করেছে যে তারা 70,000 মানুষ খুন করেছে, যেটা এখনও পর্যন্ত তারা নিজেরা স্বীকার করেছিল না। এবার আমাদের প্রধানমন্ত্রী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যে সম্পর্ক, তাদের মধ্যে যে সম্পর্কটা, সেটা খুবই নিন্দনীয় একটা জিনিস। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। তো এইরকম একটা রোগ স্টেট এবং একটা রোগ প্রাইম মিনিস্টারের সাথে আমাদের সম্পর্ক থাকা একদমই উচিত নয়। এবং এটা আপনি ঠিকই বলেছেন যে এই ইস্যুটাকে ভুলভাবে মানুষকে দেখানো হচ্ছে, যেটুকু দেখানো হচ্ছে আমাদের দেশে একটা ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখানো হচ্ছে, যে মুসলিম এবং ইহুদি মানুষের মধ্যে যুদ্ধ। কিন্তু সেটা সত্যি নয়, কারণ প্যালেস্টাইনে মুসলিম যেমন রয়েছেন, খ্রিস্টানও রয়েছেন, তাদের উপরেও আক্রমণ হচ্ছে। এবং একসময় তাদের সেখানে ইহুদিরাও বসবাস করতেন, সবাই শান্তিপূর্ণভাবে। তো এটা একটা ধর্মীয় যুদ্ধ নয়, এটা হচ্ছে একটা কলোনিয়াল একটা যুদ্ধ। যেমন আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, তেমনই প্যালেস্টিনিয়ানরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছেন। এবং ইসরায়েলের স্থাপন কারা করেছিল? ব্রিটিশরাই করেছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে সংহতি যে উৎসব পালন করা হচ্ছে, সেখানে কবিতা, গান বা ভিডিও বার্তা এই সমস্ত কিছু দেখানো হচ্ছে। তবে আমাদের এই গোটা পৃথিবী যারা শাসন করছে, সেটা ভারতবর্ষ হোক, আমেরিকা হোক, এছাড়া অন্য কোনো দেশে, যে কোটি কোটি টাকার যুদ্ধাস্ত্র যাদের কাছে আছে, সেখানে দাঁড়িয়ে সত্যি কি বিপ্লবের ভাষা কবিতা বা গান হতে পারে? কারণ যদি আমরা এই রাজ্যের দিকে তাকিয়ে দেখি, দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি কিন্তু বলেছিলেন কি যারা হতাশ তারাই কবিতা বলে। তো আজকের দিনে দাঁড়িয়ে কি সত্যি বিপ্লবের ভাষা কবিতা বা গান হতে পারে, নাকি ওই অতি বাম বা আল্ট্রা লেফটদের যে সেই তাদের যে যুদ্ধের মানে বন্দুকের নলেই ক্ষমতা, এই বিষয়টাকে আবার ফিরিয়ে আনা উচিত? এই বিষয় সম্পর্কে স্পেসিফিক্যালি আমি যদি বলি, তাহলে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে BDS, বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংশন। এটা একটা গ্লোবাল মুভমেন্ট, যেটা প্যালেস্টাইনের মুক্তির পক্ষে এটা একটা আন্দোলন চলছে। তো এই মুভমেন্টটি কি করা হয়, যেমন করে সাউথ আফ্রিকার যে অ্যাপারথাইড রেজিম, সেটার পতন হয়েছিল BDS মুভমেন্টের দ্বারা। এটা হচ্ছে বাণিজ্যিকভাবে বা অর্থনৈতিকভাবে ইসরায়েলকে একঘরে করার চেষ্টা, যাতে সেটার পতন হয়। আমরা জানি বর্তমান সময়ে কোনো দেশই একা টিকে থাকতে পারে না ব্যবসা বাণিজ্য ছাড়া। তো বয়কট হচ্ছে প্রথম ধাপ। আমরা সেই সব প্রোডাক্টগুলো, সেই সব কোম্পানিগুলোকে বয়কট করব যেগুলোর টাকা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত। দ্বিতীয় ধাপ হচ্ছে ডাইভেস্টমেন্ট। আমাদের পাবলিক ইনস্টিটিউশনে ইসরায়েলি ফান্ড বা ইসরায়েলের সাথে সম্পর্ক, সেটা আমরা বিচ্ছিন্ন করব। এবং লাস্ট স্টেপ হচ্ছে স্যাংশন। সরাসরি পুরো আমাদের দেশ এবং ইসরায়েল দেশের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য থামাবো। এবং সেটা এই যে সেকেন্ড এবং থার্ড স্টেপ, এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল অ্যাকশন হতে পারে না। এটার জন্য আমাদের লোকবল চাই, আমাদের বিভিন্ন জনের আর কি, মানে একাধিক মানুষের সম্মতি চাই। একসাথে লড়াই করলে তবেই আমরা এটা করতে পারবো। তো এইখানে আমাদের ডাইরেক্ট বন্দুক নিয়ে লড়াই বা এইসব করার কোনো অবকাশ তো নেই, এবং এটা এখানে এই যুক্তিতে দাঁড়ায়ও না। তো ফলে আমরা একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা আন্দোলন আমরা চালানোর চেষ্টা করছি। আজকের প্যালেস্তাইনের ওপর যেভাবে ইসরায়েল আক্রমণ করছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এখানে সংহতি জানানো হচ্ছে, এবং এই উৎসবটাতে প্যালেস্তাইন, পোল্যান্ড থেকে শুরু করে আরও বিভিন্ন দেশের যারা এখন অবধি মানবিকতায় বিশ্বাস করে, তারা বিভিন্ন ভিডিও বার্তা পাঠিয়েছে, কবিতা, লেখালেখি তারা পাঠিয়েছে। কিন্তু সে যে গ্লোবাল বাঙালি একটা সময় রাস্তায় নেমে আন্দোলন করতো, তারা এখন রাস্তায় একটা মিছিল দেখলে তারা মনে করে কি যে আবার একটা মিছিল হচ্ছে, মিছিল করে কি হবে। বা যারা একসময় কিন্তু এই ভিয়েতনামের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু এখন তারা মনে করে কোথাও গিয়ে তারা স্বার্থপর হয়ে গেছে, তারা বিদেশের কথা বলতে চায় না। তারা মনে করে আমার কলকাতায় তো অনেক ইস্যু আছে, আমার রাজ্যে তো অনেক ইস্যু আছে, তাহলে কেন আমরা বিদেশের কথা বলবো? তো সত্যি কি সেই গ্লোবাল বাঙালি হারিয়ে যাচ্ছে, বা এই সংহতি দিবসে কোথাও গিয়ে কি তাদেরকে একত্রিত করা যাচ্ছে? দেখুন, আপনার যে প্রশ্ন, তার মধ্যে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে গিয়ে
এই মানুষ মানে গ্লোবাল বাঙালি হারিয়ে যাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে যে তারা তাদের সাড়াটা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন। তো এই ব্যাপারটা কিন্তু একদিনে হয়নি। যতদূর যদি দেখেন আপনি যে আমাদের যখন থেকে মুক্ত বাণিজ্য হলো, আমাদের ভারতবর্ষে যখন থেকে মুক্ত বাণিজ্য এলো, তখন থেকেই তার আগের বাঙালির কথা, তখন যা ভিয়েতনামের আন্দোলন থেকে শুরু করে আমাদের যে সাংঘাতিক রকমের যে ছড়িয়ে পড়েছিল বাম আন্দোলন, সবটাই কিন্তু মূল ঘটনাগুলো ঘটেছিল কিন্তু যদি দেখেন যে ওই মুক্ত বাণিজ্য বা ফরেন মার্কেটকে ওপেন করার আগের পর্যায়ে। তারপরে কি হলো, যে বয়সে মানুষরা অ্যাকচুয়ালি দেখা যায় যে মূল আন্দোলনের যারা কাণ্ডারি, সেটা কিন্তু হয় ছাত্র আন্দোলন থেকে। কারণ তখন মানুষের মধ্যে সবথেকে বেশি তেজ থাকে, তখন সবথেকে বেশি নিষ্ঠা, আদর্শের প্রতি তাদের নিষ্ঠা থাকে, এবং সবথেকে বড় কথা কি, তাদের কোনো পিছুটান থাকে না, তাদের কোনো স্বার্থ থাকে না। তো সেই যে ছাত্র আন্দোলন, সেটাই পরবর্তীকালে দুভাগ হয়ে যায়। এক ভাগ তারা রাজনীতি থেকে যান, তারা আন্দোলনে থেকে যান এবং তারা কাজকর্ম করেন, আর কিছু অংশ তারা হয়তো হারিয়ে যান। এই মাঝখানের সময়টা কিন্তু ওই মুক্ত বাণিজ্য আসার পরে সম্পূর্ণভাবে কিন্তু নষ্ট হয়ে গেল। ঠিক আছে, মাঝখানের সময়টা প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেল। এই ব্যক্তিকেন্দ্রিকতাটা সেটাকে আস্তে আস্তে ছড়িয়ে পড়লো। প্রত্যেকটা ছাত্রকে বলা হলো, প্রত্যেকটা বাচ্চাকে বলা হলো যে তোমাকে আর বাকি কোনো দিকে তাকাতে হবে না, তুমি রাজনীতির থেকে দূরে থাকো। কারণ কি, যে রাজনীতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই যে মধ্যবিত্ত, তারা কিন্তু রাজনীতিকে ভালোবাসেননি সকলেই। তারা সকলেই ভেবেছিলেন যে রাজনীতি এমন একটা ব্যাপার, তার মধ্যে একটা ধ্বংসের বীজ আছে, অতএব আমি আমার পরবর্তী প্রজন্মকে এই রাজনীতিতে ঢুকতে দেবো না। তো সেই পরবর্তী প্রজন্মটাই যখন বড় হয়েছে, তারা কিন্তু সব কিছুর মধ্যে আছে। তারা কিন্তু বাংলার ঐতিহ্যকে তারা খুঁজে পায়, তাদের সুন্দর মানে বাংলার খাবারের মধ্যে, তারা বাংলার পোশাকের মধ্যে, তারা হয়তো বাংলার কিছু প্রাচীন গানের মধ্যে, বা যে গানে কোনো রাজনীতির গন্ধ নেই সেরকম গানের মধ্যে তারা খুঁজে পায়। কিন্তু যখনই দেখা যাচ্ছে একটা প্রতিরোধী রাজনীতি আসছে, চারপাশটা ফাঁকা হয়ে যায়। এটা কিন্তু আমাদের চারিত্রিক একটা পরিবর্তন ঘটে গেছে, এবং সেটা সম্পূর্ণভাবে পুঁজিবাদের জন্যই ঘটেছে। এবং এই যে গোটা ঘটনায় কোথাও গিয়ে ইসলামিক সম্প্রদায়, তাদের উপর একটা চাপ নেমে এসছে। কারণ আমাদের যারা দেশকে শাসন করছে, সেই শাসক দল, তারাও সম্পূর্ণভাবে ইসলামিক বিরোধী। এবং কোথাও গিয়ে আজকের এই প্যালেস্তাইনের উপর আক্রমণে সেই শাসক দল কিন্তু কোথাও কোনো মিছিল, মিটিং বা প্রতিবাদ একটা তাদের দেখা যায় না। এবং শুধু তাই নয়, আমরা যদি দেখি যে আমেরিকায় যে সমস্ত মুসলমান বাস করছেন, বা ভারতে যে সমস্ত মুসলমান বাস করছেন, বা পৃথিবীর যে কোনো প্রান্তে যে সমস্ত ইসলামিক ধর্মের মানুষ বাস করছেন, তাদের উপর এটা একটা সংকট। কারণ এখন এইটা বুঝিয়ে দেওয়া হয় যে ইসলামিক মানেই তারা টেররিস্ট, এবং এই যে ইসলামিক মৌলবাদের ফলেই সমস্ত টেররিজমের সৃষ্টি হয়। তো কোথাও গিয়ে আজকের যে সংহতি আপনারা জানাচ্ছেন, এটার কি সত্যি কোনো ভবিষ্যৎ আছে? বা সেই যে সংকটে পড়ে যাওয়া ইসলামিক মানুষগুলো বা গরিব মুসলমান মানুষ, যাদের তো কোনো জাত ধর্ম হয় না, তাদেরকে কি সত্যি এই বার্তাটা পৌঁছে দেওয়া সম্ভব হবে? তাদেরকে এটা কতটা হেল্প করতে পারে? একদমই খুব অত্যন্ত প্রাসঙ্গিক একটা পয়েন্ট আপনি তুলে আনলেন। তো এই যে মুসলমান ধর্মাবলম্বী মানুষদের প্রতি যে আক্রমণ নেমে আসছে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গাতে, এটার কিন্তু মূলেও আছে সেই একই পুঁজিবাদ। কারণ যদি দেখা যায় যে আমাদের দেশের কথা যদি আমরা বলি, কারণ আমাদের দেশের কথাই আমরা বলতে পারি, অন্যান্য দেশের কথা আমরা বলতে পারি না। আমাদের দেশের যদি বর্তমান অবস্থা দেখি আমরা, সেখানে কিন্তু শাসকের মূল কাজটাই হচ্ছে গিয়ে, প্রত্যেকটা নীতিই হচ্ছে গিয়ে জনবিরোধী। প্রত্যেকটা নীতি, আমরা যদি কোভিডের সময় ফিরে যাই, কোভিডের সময় যে অসংখ্য মাইগ্রেন্ট যারা লেবারার, যারা পরিযায়ী শ্রমিক মারা গিয়েছিলেন, সেটা কারণ হচ্ছে লকডাউনটা ডাকা হয়েছিল কোনো রকম চিন্তাভাবনা না করে। অতগুলো মানুষ কী করে, যারা দেশের বাইরে আছে, যারা নিজের রাজ্যের শহরের বাইরে আছে, তারা কী করে ফিরবে না ভেবে। আমরা দেখেছি রাস্তায় লোকজন রেল লাইনে পড়ে আছে। এটা কোনো একটা সরকারের কিন্তু অপরিণামদর্শিতার জন্যই হয়েছিল। এরকম আমরা এই প্রত্যেকটা ব্যাপার, আমরা যদি কৃষি বিল দেখি, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখছি কি, যে আমরা জনগণের যে করের পয়সা বা জনগণের যে উৎপাদন, সেটাকে কোনোভাবে ছিনিয়ে নিয়ে মুষ্টিমেয়ের হাতে দেয়া। এবার এটা করতে গেলে জনগণ তো বিদ্রোহ করবে। এবার জনগণকে কী দিয়ে ভুলিয়ে রাখতে হবে? অতএব একটা আমাকে দানবায়ন করতে হবে, ডিমোনাইজেশন করতে হবে, একটা অপর তৈরি করতে হবে। অতএব এইসব শব্দগুলো আগে আমরা দেখিনি, এখন দেখছি। ডিমোনাইজেশন, আদারাইজেশন, অর্থাৎ আমাকে একটা খুব ভিজিবল একটা আদার ক্রিয়েট করতে হবে, এবং বলতে হবে যে আমার যাবতীয় যে আমার সর্বনাশ ঘটছে, যাবতীয় যে সমস্যা ঘটছে, তার মূলে আছে ওরা। অতএব তোমরা যদি ওদেরকে মারতে পারো, এর মাধ্যমে এই পুঁজিবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি দুটো লাভ করতে পারছে। একটা হচ্ছে গিয়ে তাদের নিজেদের কাজটা করতে হচ্ছে না, দুই হচ্ছে ওই লোকগুলো মারামারি করে নিজেদের মধ্যেই মারা যাবে। অতএব আমাকে কিন্তু আমার দিকের খুনটা অনেকটা কমে যাবে, বাকিটা আমি জেনোসাইড করে নেব। তো এটাই হচ্ছে গিয়ে পলিসি। 3 নম্বরে আপনি যদি দেখেন, আমাদের ভারতবর্ষ বরাবরই কিন্তু একটা, যখন আমাদের সার্ক একটা খুব অত্যন্ত পাওয়ারফুল জায়গায় ছিল,
এবং যখন আমাদের যদি দেখেন যে যাবতীয় মানে জোট নিরপেক্ষ যে কোনো আন্দোলনের ভারতবর্ষ থাকতো, সেই সময় ভারতবর্ষ সবসময় কিন্তু প্যালেস্তাইনের পাশে ছিল। এবং সেই সময় ভারতবর্ষতে ফিদেল কাস্ট্রো এসেছেন, সেই সময় ভারতবর্ষতে অনেকেই এসেছেন, একাধিকবার গুয়েভারার পরিবারের মানুষেরা এসেছেন। কারণ কি, তখন ভারতবর্ষ কিন্তু একটা ডেস্টিনেশন ছিল। পরবর্তীকালে কি হলো, দেখা যাচ্ছে কি যে গত 2014 পরে যে আমরা যে সভ্যতাটাকে দেখতে পাচ্ছি, নতুন ভারতবর্ষ, সেখানে দেখা যাচ্ছে আমরা ইসরায়েলের কাছাকাছি চলে যাচ্ছি। এবং এখন অতি সম্প্রতি যখন এপস্টাইন ফাইল ওপেন হচ্ছে, দেখা যাচ্ছে কি যে অনিল আম্বানি এবং সেখানটায় গিয়ে সে কিন্তু ইসরায়েলের যে বাণিজ্যমন্ত্রী তার সঙ্গে একটা সাইন আপ করার চেষ্টা করছে। এছাড়াও গত সেপ্টেম্বর মাসে ইসরায়েলের যে অর্থমন্ত্রী মটরিচ বেজালেল, উনি ভারতবর্ষে এসেছিলেন। ভারতবর্ষে এসে উনি ভারতের সঙ্গে অনেকগুলো প্রকল্প তৈরি করেছেন। আপনি যদি আরও দেখেন যে আমাদের ভারতবর্ষে এই যে মধ্যবিত্ত শ্রেণী যারা আর কি আন্দোলনে অংশ নেয়, সেই মধ্যবিত্ত শ্রেণীটাকে গুড়িয়ে দেওয়ার জন্য আমাদের যে রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলো, সেগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে যাবতীয় নিরাপত্তার জন্য একটা সংস্থা আছে যারা অস্ত্রশস্ত্র তৈরি করে, যাদের নাম ছিল, এখন আর নেই, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের আন্ডারে 41টা ইউনিট সারা ভারতবর্ষে ছিল, যাদের হেড অফিসটা কলকাতাতেই ছিল, স্ট্যান্ড রোডে। ঠিক আছে, এখনও আছে অফিসটা। সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে কিন্তু 3 বছর আগে ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দিয়ে 7খানা লাভজনক সংস্থা তৈরি করেছে। তো বোঝার চেষ্টা করুন, যারা অস্ত্র তৈরি করে সেগুলোকে লাভজনক সংস্থা তৈরি করা হচ্ছে। এবং তার মধ্যে একটা সংস্থার নাম হচ্ছে মিউনিশন ইন্ডিয়া। তারা শুধুমাত্র ইসরায়েলে অস্ত্র সাপ্লাই করে। অর্থাৎ আমরা যারা ভারতবর্ষে কর দিই, সেই করদাতা মানুষরা কিন্তু তাদের হাতেও কিন্তু রক্ত লেগে আছে, যাদেরকে মারা হচ্ছে। এই যে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আর তার পাশাপাশি যেহেতু যাবতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাকে ভেঙে ফেলা হচ্ছে, মানুষের যে কাজ, শ্রমের অধিকার, সেটাকে গিগ ওয়ার্কারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজ নতুন যে শ্রম কোড আসছে, গোটা ব্যাপারটা কিন্তু এক জায়গায় কনভার্ট করছে যে মানুষের হাতে কোনো সময় নেই। মানুষের নিজের রুজির জন্য মানুষ এমনভাবে ব্যস্ত হয়ে পড়বে যে কোনো দিকে তাকাতে পারবে না, তাকে যা দেখানো হবে সেটাকে বিশ্বাস করবে। তো সেই জায়গা থেকে কিন্তু খুব সহজ যে একটা মানুষকে আদার ক্রিয়েট করে দেওয়া। এই আমাদের প্যালেস্তাইন কোয়ালিশন কী করার চেষ্টা করছে, যে এর মধ্যে মানুষের মধ্যে শুভবুদ্ধি টিকে আছে। অধিকাংশ মানুষই চারপাশে তাকায় যে যদি কোনো মানুষ থাকে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, আমি নিজে কিছু শুরু করব না। সেই পাশে দাঁড়াবোর যদি সামান্যতম রোল, অনেক বড় সমুদ্রের মধ্যে কয়েকটা ঢেউয়ের আমরা যদি রোল প্লে করতে পারি, আমার মনে হবে প্রাথমিকভাবে আর কি আমরা কিছুটা অন্তত সাফল্যের দিকে এগোবো। আমি শেষ একটাই প্রশ্ন করবো, আজকে যে আপনারা সংহতি জানাচ্ছেন কবিতা বা গান দিয়ে, বা কোথাও গিয়ে এই যে গরিব মুসলমানদের জন্য যে আপনারা আওয়াজটা তুলে ধরতে চাইছেন, এটা বরাবরই আমরা দেখেছি যে দক্ষিণ কলকাতার একটা এলিট কালচারের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। তো আপনাদের কি কোথাও গিয়ে এটা মনে হয় না যে এটা যদি প্রত্যন্ত গ্রামে গিয়ে করা যেত, যেখানে আসলে সেই গরিব মুসলমান মানুষ যারা দুবেলা দুমুঠো ঠিকঠাকভাবে খেতে পায় না, যারা ফসলের দাম পায় না, সেখানে গিয়ে করলে আজকের এই যে অনুষ্ঠান সেটা আরও বেশি সফল হতো? একেবারেই আপনি ঠিক বলেছেন। যে কোনো অনুষ্ঠানই যখন মানুষকে একত্র করতে হবে, সেই জায়গা থেকেই শুরু করা সম্ভব। যেই জায়গায় প্রথম কথা হচ্ছে যে মানুষগুলো কাজগুলো করবেন, তাদের একটা নিজস্ব, এই কাজটাই তাদের অনেকেরই মূল কাজ নয়, অতএব তাদের 4-5টা মানুষকে জড়ো করতে হবে, করে একটা উদ্যোগ শুরু হবে। অতএব স্বাভাবিকভাবেই যে কোনো উদ্যোগ শুরু হয় একটা শহর অঞ্চলেই, কিন্তু এটা ছড়িয়ে পড়ে। আপনার জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের এখানে যে ছেলেমেয়েরা কাজ করছে, মূল যারা কাজ করে তারা কেউ কলকাতার নয়। ঠিক আছে, আমরা বহু কষ্টে যাদবপুর ইউনিভার্সিটির থেকে এই সাহায্যটা পেয়েছি, কারণ এখন সবকটা জায়গাতেই পলিটিসাইজ করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়েও কিন্তু ঘর পাওয়াটা খুব সহজ নয়। কোনো মানে সরকারি জায়গা আমাদেরকে জায়গা দেবে না। অতএব যদি কোনো একটা গ্রামে গিয়ে করতে হয়, প্রথমে সেই অঞ্চলের একটা লোকাল সাপোর্ট খুব বেশি করে দরকার হবে। আমাদের এখানে মূল উদ্যোক্তা যারা, তারা কিন্তু সকলেই মুর্শিদাবাদের মানুষ।